আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ফ্রি অ্যাডমিশন ইংলিশ কোর্স লেকচার 1 পার্ট 2 তে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব নন ফাইনাইট ভার্ব। আমরা গত ক্লাসে ফাইনাইট ভার্ব পড়ার সময় নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে কিছু ধারণা নিয়ে রেখেছিলাম। তো চলো সেগুলা ইন শর্ট আবার একটু রিকল করি। তো আমরা কি জানি? ফাইনাইট আর নন ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটা বাক্যের কাজ সম্পন্ন করে সেটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা বাক্যের কাজ সম্পন্ন করতে পারে না ফাইনাইট ভার্ব ছাড়া সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং আমরা গতদিন ফাইনাইট ভার্বের বা ফাইনাইট ভার্ব চেনার জন্য 5টা বৈশিষ্ট্য বা 5টা অ্যাট্রিবিউট দেখেছিলাম। তো আজকে আমরা নন ফাইনাইট ভার্বগুলোকে বিস্তারিতভাবে চিনব। তো চলো প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। টু অ্যাচিভ সাকসেস রিকোয়ার্স ওয়ার্কিং ডিলিজেন্টলি উইদাউট কমপ্লেনিং। তো এখানে ভার্ব কয়টা আগে খুঁজে বের করি। এখানে অ্যাচিভ একটা ভার্ব, রিকোয়ার একটা ভার্ব, ওয়ার্ক একটা ভার্ব, আবার কমপ্লেন আরেকটা ভার্ব। কিন্তু এই সবগুলোই কি নন ফাইনাইট ভার্ব অথবা সবগুলোই কি ফাইনাইট ভার্ব? না, সবগুলা নন ফাইনাইট না, আবার সবগুলা ফাইনাইটও না। তো চলো দেখি যে কিভাবে বুঝবো কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। এখানে দেখো আমি মার্ক করে রাখছি। এখানে টু অ্যাচিভ হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব। আবার ওয়ার্কিং হচ্ছে একটা জেরান, কারণ এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে, আর অবজেক্ট হিসেবে নর্মালি নাউন বা প্রোনাউন বসে। যেমন ধরো তুমি যদি রিকোয়ারকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, আমরা কি জানি যে অবজেক্ট খুঁজতে হলে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। তুমি যদি রিকোয়ারকে হোয়াট দিয়ে প্রশ্ন করো যে টু অ্যাচিভ সাকসেস রিকোয়ার্স হোয়াট, ইট উইল আনসার ওয়ার্কিং। So that's why working is an object, and a verb with ing acting as an object is definitely a gerund. আর complaining এইটাও একটা gerund, কারণ উইদাউট প্রিপোজিশনের পরে কমপ্লেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর তোমরা জানো যে প্রিপোজিশনের পরে নরমালি নাউন হয়। তো যেহেতু প্রিপোজিশনের পরে আর কোনো কিছু নাই, সুতরাং এই কমপ্লেইনিংটা এখানে একটা নাউন হিসেবে কাজ করছে। আর ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা জেরান্ড বলি। সো টু অ্যাচিভ ইনফিনিটিভ, ওয়ার্কিং হচ্ছে জেরান্ড, আর কমপ্লেইনিং ও জেরান্ড। তাহলে বাকি থাকে রিকোয়ার্স। এই রিকোয়ার্স হচ্ছে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আজকে যেহেতু আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করবো না, অলরেডি সেটা গত ক্লাসে করা শেষ হয়ে গেছে, তাই আজকে আমরা নন ফাইনাইট ভার্বের ভিতরেই থাকি। এখন চলো আমরা ক্লাসিফিকেশন গুলো দেখি, অর্থাৎ একটা এই যে নন ফাইনাইট ভার্ব এটা কত প্রকারের হতে পারে। তো এটা মেইনলি হয় 3 প্রকারের। একটা হচ্ছে ইনফিনিটিভ, তারপর এটা হচ্ছে জেরান, আর তারপর এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল। এখন একটা একটা করে আমরা এই সবগুলো দেখবো। প্রথমে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের স্ট্রাকচারই হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ প্রথমে টু থাকবে এবং তারপর একটা ভার্ব এর বেস ফর্ম থাকবে, অর্থাৎ ভার্বের সাথে না কোনো ইডি বা না কোনো আইএনজি বা না এস বা ইএস, অন্য কোনো কিছু যুক্ত থাকবে না, সরাসরি সেই ভার্বটাই থাকবে। যেমন টু গো, টু রান ইত্যাদি। চলো এখন কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন টু মেইনটেইন ডিসিপ্লিন ডিমান্ডস ফলোইং রুলস উইদাউট কোয়েশ্চেনিং। এখানে এই টু মেইনটেইন হচ্ছে কি টু প্লাস মেইনটেইন, অর্থাৎ ইনফিনিটিভ, মেইনটেইন ভার্বের ইনফিনিটিভ। আবার দেখো টু অ্যাকোয়ার নলেজ নেসেসিটেটস রিডিং ওয়াইডলি উইদাউট হেজিটেটিং। হেজিটেট মানে হচ্ছে ইতস্তত করা। এখানেও কিন্তু টু প্লাস অ্যাকোয়ার মিলে ইনফিনিটিভ ফর্ম করছে। এরপর চলো জেরান্ডে যাই। জেরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এন্ড ফাংশনস অ্যাজ নাউন। যেমন ধরো ওয়ার্ক প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু ওয়াকিং। এই ওয়াকিং যদি এখন নাউন হিসেবে কাজ করে তাহলে এটাকে বলবো আমরা জেরান্ড। এখন চলো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন পার্সুইং এক্সিলেন্স রিকোয়ার্স ডেডিকেটিং টাইম টু লার্নিং উইদাউট কমপ্লেনিং। এখানে পার্সুইং শব্দটা হচ্ছে একটা জেরান্ড। কেন এটা জেরান্ড? কেননা এই পার্সুইং শব্দটা এখানে একটা কাজের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পার্সু করার যে কাজটা সেই কাজটার নামকে আমরা বলি পার্সুইং। যেমন আমরা দৌড় দেওয়ার যে কাজ সেটাকে বলি দৌড়ানো, আর ইংলিশে রান করার যে কাজ সেটাকে বলি রানিং। ঠিক একইভাবে পার্সিউ করার যে কাজ সেটাকে জেরান্ড হিসেবে ইউজ করলে হবে পার্সিউইং। অর্থাৎ এখানে পার্সিউ করার কাজটার নাম হিসেবে পার্সুইং অ্যাজ এ জেরান্ড ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো সেম জিনিস আবার কাল্টিভেটিং পেশেন্স এন্টেইলস প্র্যাকটিসিং রেস্ট্রেন্ট while avoiding unnecessary arguments। এখানে এন্টেইলস মানে হচ্ছে ইনক্লুড করা বা অন্তর্ভুক্ত করা, আর রেস্ট্রেন্ট মানে হচ্ছে সংযমী। তো এখানে দেখো কাল্টিভেটিং হচ্ছে কি কাল্টিভেট করার কাজের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই ইটস আ জেরান্ড। কারণ কাল্টিভেট একটা ভার্ব, কাল্টিভেটের সাথে আইএনজি যোগ করলে হয় কাল্টিভেটিং, এবং এটা যখন অ্যাজ এ নাউন ফাংশন করে তখন ওটাকে আমরা বলি জেরান্ড। চলো এখন নেক্সট টপিকে যাই।
নেক্সট টপিক হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল আমরা আগেই বলছি যে এটা 3 প্রকার। তো প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম জেরান্ডের মতোই, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে কাইন্ড অফ ভার্বের পাস্ট ফর্মের মতো, বাট পাস্ট পার্টিসিপলের কিন্তু আলাদা একটা ফর্ম আছে। অনেক ভার্বই আছে যেগুলোর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, আবার অনেক ভার্ব আছে যেগুলোর জন্য ডেডিকেটেড পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এটা অবশ্যই তোমরা জানো। এখন চলো আমরা থার্ড টপিকে যাই, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল। এখন চলো আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলের জন্য আমরা দেখি একটা শব্দ আছে এখানে ওয়াকিং। তো এই ওয়াকিং কিন্তু জেরান্ড হিসেবে ইউজ হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হতে পারে। যেমন ধরো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তুমি যখন এটা বলবা তখন তুমি আসলে ওয়াক করার যে কাজটা সেইটার নাম হিসেবে ওয়াকিং শব্দটাকে ব্যবহার করতেছো, এই জন্য এটা একটা জেরান্ড। বাট তুমি যখন এটা বলবা যে ওয়াকিং থ্রু দ্য লাইব্রেরি দ্য প্রফেসর নোটিসড স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর এক্সামিনেশনস, তখন কিন্তু এই ওয়াকিংটা আর ওয়াক করার কাজটার নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে না। তখন এই ওয়াকিংটা এই যে দ্য প্রফেসর অর্থাৎ এই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে মডিফাই করতেছে, অথবা এই সাবজেক্টের একটা অবস্থা বর্ণনা করতেছে যে সে হাঁটতেছিল এবং হাঁটার সময় নোটিস করলো যে স্টুডেন্টরা এক্সামের জন্য প্রিপারেশন নিতেছে। তো এই যে অবস্থা প্রকাশ করা, অবস্থা কে প্রকাশ করে? অবস্থা প্রকাশ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কোনো ভার্ব যখন তার সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে তখন আমরা সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাটস ওয়াই ওয়াকিং এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখন চলো পাস্ট পার্টিসিপল এর এক্সাম্পল। পাস্ট পার্টিসিপল খুবই সহজ, তোমরা দেখলেই এগুলো চিনতে পারো। এই যেমন ডিফিট থেকে ডিফিটেড হয়ে গেছে, এন্ড ডিফিটেড বাই হিজ ওন অ্যারোগেন্স দ্য লিডার রিজাইন উইদাউট প্রোটেস্ট। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট she proceeded to review additional materials. এখানে দেখো প্রথমেই একটা হ্যাভিং আছে এবং তারপরে কমপ্লিট ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড আছে। তো এই দুইটা মিলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফর্ম করছে। এখন পারফেক্ট পার্টিসিপল কেন ইউজ করা হয়? পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয় মেইনলি পাস্ট পারফেক্ট টেন্সের শর্ট ফর্ম হিসেবে, অর্থাৎ একটা বড় পাস্ট পারফেক্ট টেন্সকে ইন শর্ট ডেসক্রাইব করার জন্য পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়। যেমন ধরো এই বাক্যটাকে তুমি এভাবে বলতে পারতা যে after she had completed the assignment she proceeded to review additional materials। আমরা কি জানি যে যদি দুইটা সেন্টেন্স পাশাপাশি থাকে এবং একটা যদি পাস্ট পারফেক্ট হয় এবং পরেরটা তাহলে পাস্ট ইনডিফিনিট হয়। এই যে দেখো she proceeded, এটা কিন্তু এই পরের সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, অর্থাৎ সামনেরটা তাহলে অবশ্যই পাস্ট পারফেক্টে থাকার দরকার ছিল। কিন্তু এখন এই বড় পাস্ট পারফেক্ট সেন্টেন্সটাকে যেমন after she had completed the assignment, এইটুকুকে তুমি যদি ছোট করে আনতে চাও তাহলে তুমি বলতে পারো having completed the assignment she proceeded to review additional materials। তো এই পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটাকে ইন শর্ট করে আনার জন্যই আসলে পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়। আচ্ছা, এখন চলো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। এইটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ক্লাসই থাকবে সামনে, তো তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই এটা পেয়ে যাবা। বাট তারপরেও আজকে কিছু হিন্ট দিয়ে দেওয়ার জন্য ছোট্ট দুইটা এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা দেখো, রিডিং ইমপ্রুভস দ্য ইন্টেলেক্ট। এখানে দেখো রিডিং নিজেই একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, দ্যাটস ওয়াই এখানে রিডিং একটা নাউনের মতো ফাংশন করতেছে। আর নাউনের মতো ফাংশন করতেছে যেহেতু এটা কি? এটা হচ্ছে একটা জেরান্ড। আবার দেখো রিডিং সাইলেন্টলি দ্য স্কলার অ্যাবজর্ব দ্য টেক্সট। এখানে এই রিডিং কিন্তু নাউনের মতো ফাংশন করতেছে না, এই রিডিং স্কলারের অবস্থা বর্ণনা করতেছে, অর্থাৎ সেই স্কলারটা যে রিড করতেছে এবং এবং তিনি যে পড়তেছেন, এই যে পড়ার অবস্থা, এই অবস্থাটাকে ডিসক্রাইব করতেছে হচ্ছে এই রিডিং। দ্যাটস ওয়াই ইটস অ্যাক্টিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ। এবং যখন কোনো ভার্ব প্লাস নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। এখন সেকেন্ড পেয়ারে আসো, সেকেন্ড পেয়ারে কি বলছে? হিজ গ্রেটেস্ট প্লেজার ইজ টিচিং। তো এখানে দেখো এই টিচিংটা কিন্তু এই গ্রেটেস্ট প্লেজারের কমপ্লিমেন্ট বা এই বাক্যের অবজেক্ট হচ্ছে টিচিং। আর অবজেক্ট হিসেবে কে বসে? অবশ্যই নাউন বা প্রোনাউন বসবে এখানে, এন্ড দ্যাটস ওয়াই এই টিচিংটাও কিন্তু এখানে নাউন অর্থাৎ জেরান্ড হিসেবে বসছে। আবার দেখো বাই টিচিং গ্রামার হি ইন্সপায়ার্ড কাউন্টলেস স্টুডেন্টস। এইখানে এই টিচিংটা কিন্তু কোথায় বসছে? একটা প্রিপোজিশন বাই এবং আরেকটা নাউন গ্রামারের মাঝখানে বসছে। তো আমরা কি জানি? আমরা জানি যে প্রিপোজিশন প্লাস নাউন যদি থাকে তার মাঝখানে আরো দুইটা জিনিস বসতে পারে, একটা হচ্ছে আর্টিকেল আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন যদি আর্টিকেল না থাকে তাহলে শুধু প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ আর নাউন বসবে। তো এখন আমাদের কাছে প্রিপোজিশন আছে আবার নাউনও আছে, তাহলে মাঝখানের শব্দটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে।
এবং যেহেতু এই টিচিংটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করতেছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা আসলে কোথায়। একটা নাউন হিসেবে ফাংশন করে এবং আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে। এটাই হচ্ছে কি ডিফারেন্স। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু কমপ্লেক্স এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে আরো ভালোভাবে শেখার চেষ্টা করবো। তো নেক্সট ক্লাসটা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। তো এখন চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস কোশ্চেন্স। তো প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করি। স্পট দ্য নন ফাইনাইট টাইপ। টু আর্গিউ ফার্দার উড বি ফিউটাইল। ফিউটাইল মানে হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ। তো এখানে নন ফাইনাইট আছেই একটা, সেটা হচ্ছে টু আর্গিউ। এখন এই টু আর্গিউ কি? আমরা জানি ইটস নট আ জেরান্ড, কারণ জেরান্ড হইতে হলে ভার্ব প্লাস আইএনজি থাকা লাগে। এটা প্রেজেন্ট পার্টিসিপলও না, কারণ সেখানেও ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। বেয়ার ইনফিনিটিভ তো নাই, কারণ এখানে টু আছে, তাহলে এটা অবশ্যই টু ইনফিনিটিভ। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফর্ম। দ্য রিডিং অফ দ্য জাজমেন্ট ক্লারিফাইড দ্য ইস্যু। এখন এই রিডিং কি? এই রিডিং কি পার্টিসিপল? না, কারণ রিডের পার্টিসিপল রিডি। এই রিডিং কি ইনফিনিটিভ? না। কেন না? কারণ রিডিং এর আগে কোনো টু নাই এবং রিডিং এর সাথে আইএনজি আছে। তো এখন অপশন বাকি থেকে দুইটা, একটা হচ্ছে ভার্বাল নাউন আর একটা হচ্ছে জেরান্ড। এখন কোনটা সঠিক? ভার্বাল নাউন হচ্ছে, অনেকেই ভার্বাল নাউন আর জেরান্ডের মধ্যে অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো ভার্বাল নাউনের বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভার্ব থেকে যে সকল নাউন ওয়ার্ড তৈরি হয় সেগুলোকে বলা হয় ভার্বাল নাউন। আর জেরান্ড থেকেও কি বলে, জেরান্ড নিজেও আসলে ভার্ব থেকেই তৈরি হয়, বাট এটার ভিতর কিন্তু অ্যাজ এ ভার্ব ওয়ার্ক করার ক্যাপাবিলিটি থাকে, কিন্তু ভার্বাল নাউনের ভিতর অ্যাজ এ ভার্ব ওয়ার্ক করার ক্যাপাবিলিটি থাকে না। যেমন ধরো অ্যারাইভ। অ্যারাইভ শব্দটা যখন একটা ভার্ব তখন সেটা অ্যারাইভ, কিন্তু যখন সেটা ভার্বাল নাউন হবে তখন সেটা হয়ে যাবে অ্যারাইভাল। এইটাকে তুমি আর আলাদা করে ভার্ব হিসেবে ইউজ করতে পারবে না, অ্যারাইভালকে তোমার নাউন হিসেবে ইউজ করতে হবে। তারপর যেমন ধরো ডিসাইড, এটা একটা ভার্ব, কিন্তু এটাকে যদি তুমি ভার্বাল নাউনে কনভার্ট করো তখন সেটা কি হয়ে যাবে ডিসিশন। এই ডিসিশনটাকে কিন্তু তুমি আর ভার্ব হিসেবে ইউজ করতে পারবে না। কিন্তু তুমি যদি এই সেম ডিসাইডকে ডিসাইডিং বানাও তখন কিন্তু তুমি এটাকে অ্যাজ এ জেরান্ডও ইউজ করতে পারো, আবার অ্যাজ এ ভার্বও ইউজ করতে পারো। অর্থাৎ দুইটা ক্যাপাবিলিটি এটার মধ্যে আছে। তো এইটা হচ্ছে ভার্বাল নাউন আর জেরান্ডের কি ডিফারেন্স। তো এখন বলো এটা কি? এই রিডিং এখানে কি? এখানে রিডিং কি ভার্বাল নাউন? না, এখানে রিডিং ভার্বাল নাউন না। কেন না সেটা এতক্ষণের ব্যাখ্যায় নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে এখানে রিডিং কি হবে? এখানে রিডিং হবে জেরান্ড। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ফাংশন অফ দ্য আন্ডারলাইন্ড আইটেম। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে এটা কি? এটা কি ভার্বাল নাউন? না। এটা কি ইনফিনিটিভ? না। এটা কি জেরান্ড? না, এটা জেরান্ড না। কেন জেরান্ড না? ওই যে সেম রুল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে যেহেতু আর্টিকেল আর নাউন আছে, তো মাঝখানের ওয়ার্ডটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আ ভার্ব উইথ আইএনজি functioning as an adjective is definitely a present participle. 4 নম্বর কোশ্চেনটা দেখি। আইডেন্টিফাই দ্য পার্টিসিপল। দ্য লস্ট ম্যানুস্ক্রিপ্ট ওয়াজ ফাইনালি রিকভার্ড। এখানে রিকভার্ড কি? এটা কি জেরান্ড? ভার্বের সাথে কি আইএনজি আছে? নাই, তার মানে এটা জেরান্ড না। প্রেজেন্ট পার্টিসিপল? অবশ্যই না, কারণ ভার্বের সাথে আইএনজি নাই। ভার্বাল নাউন? না, ভার্বাল নাউনও না। তো তাহলে লাস্ট অপশন বাকি থাকে একটা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। 5 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট নন ফাইনাইট। হি অ্যাপোলোজাইজড ফর লেট। তো এইখানে অ্যারাইভের কোন ফর্মটা বসবে? এখানে কি টু অ্যারাইভ বসবে? না। কেন বসবে না? কারণ আমরা জানি যে ফর একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে। তো এখানে অ্যারাইভও বসবে না, টু অ্যারাইভও বসবে না, এবং হ্যাভিং অ্যারাইভও বসবে না। তো তাহলে লাস্ট অপশন বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে অ্যারাইভিং, এবং এই অ্যারাইভিংটা কিন্তু এই রুলটা ফলো করতেছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি রুলটা ফলো করতেছে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস থেকে তোমরা কি কি শিখলা সেটা যাচাই করার জন্য ক্লাসের পিন কমেন্টে আজকের ক্লাসের টপিকের উপরেই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন স্টাইলের একটা এক্সামের লিঙ্ক দেওয়া আছে। ক্লাসটা দেখা শেষ করার সাথে সাথে এক্সামটা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করো, আর স্কোরগুলো আমাদেরকে কমেন্টে জানাও। তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে আরো সুন্দর করার জন্য আমাদের ফ্রি অ্যাডমিশন ইংলিশ কোর্সের প্রত্যেকটা ক্লাসেই প্রথমে কনসেপ্ট, তারপর এমসিকিউ প্র্যাকটিস, এবং ক্লাস শেষে এক্সাম নেওয়ার মাধ্যমে তোমাদের প্রস্তুতিটাকে আরো পাকাপোক্ত করার চেষ্টা করা হবে। তোমরা যদি পুরো কোর্স জুড়ে আমাদের সাথে থাকো আর এক্সামগুলো প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমরা একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন এক্সাম হলে ঢুকতে পারবা। সো আর দেরি না করে নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য এখনই অ্যাডমিশন ওয়ারিয়র পেজটা ফলো করে রাখো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।